রাজ্য বাজেট অধিবেশনে সিপিআইএম প্রধান বিরোধী দল বয়কট করেছে। আর বয়কটের পর বলা যেতে পারে আজ বাজেট ভাষণ রেখেছেন মুখ্যমন্ত্রী এবং এটা নজিরবিহীন ঘটনা। এবং শরণার্থীকালের মধ্যে বাজেট অধিবেশনের বাজেট পাশের সময় প্রধান বিরোধী দলের অনুপস্থিতি নিয়ে যথেষ্ট আলোচনা বিধানসভার ভেতর এবং বাইরে। সিপিআইএম কি সত্যি অর্থে সেই বাজেট অধিবেশন বয়কট করে শক্তি দেখাতে পেরেছে বা পারবে? কারণ যে ইস্যুকে সামনে রেখে এই বয়কট, সেই সিদ্ধান্ত আপনারা প্রায় অনেকেই এই সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জানেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য এবং পরবর্তী সময় যে কথাগুলো শোনা গিয়েছিল তার প্রেক্ষিতে আজ বয়কটটা স্বাভাবিক ছিল, কারণ তার আগেই ঘোষণা ছিল। আমরা আপনাদের প্রত্যেকের কাছে বিষয়গুলো যখন উপস্থাপন করলাম বা উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনারা অনেকেই বলেছেন যে সিপিআইএম কি সেদিক থেকে আবার সেখানে যাওয়ার চেষ্টা করবে। আপাতত যায়নি। আর 1 এপ্রিল একদিন রয়েছে অধিবেশনের এক দিবস, সেদিন কি হবে সেটা না হোক অন্য বিষয়। তার আগে আজ কিন্তু বেশ কয়েকটি বিষয় উঠে আসছে যে ইস্যুতে এই বয়কট কিংবা যে ইস্যুকে সামনে রেখে মূলত এবারের বিধানসভার বাজেট অধিবেশনে সিপিআইএম যে দিক থেকে ইস্যু করেছে বা প্রচারের আলোয় বিষয়গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তার মধ্যে অবশ্যই রয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছিলেন, যে অভিযোগ খারিজ হয়ে গেছে বিরোধী দলনেতার তরফে উত্থাপিত অভিযোগটি। তারপর তা নিয়ে বলা যেতে পারে উত্তাল হলো বিধানসভা। আজ বিধানসভার বাজেট অধিবেশন যখন বাজেট নিয়ে আলোচনা করছেন মুখ্যমন্ত্রী, তখন সেই সময় প্রধান বিরোধী দলই অনুপস্থিত ছিল। বিধায়ক যারা রয়েছেন, প্রাক্তন বিধায়ক যারা আছেন এবং অবশ্যই প্রবীণ যারা বিধায়ক আছেন, তারা এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং তারা বলছেন যে এই ঘটনাগুলো নজিরবিহীন ঘটনা। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ত্রিপুরা পুলিশ একজন নিয়ে বলছি। নমস্কার, কে বলছেন? হ্যালো। এবং এই বিষয়গুলো যখন আলোচনার মধ্যে চলে এসছে, স্বাভাবিক কারণে প্রশ্ন উঠতেই পারে বা প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে এই বাজেট অধিবেশন বয়কট করে কার্যত সিপিআইএম কতটা শক্তি দেখাতে পারবে, না বয়কটে কি ক্ষমতা দেখালো সিপিআইএম? এই প্রশ্ন চর্চা আপনাদের প্রত্যেকেই করবেন এবং অবশ্যই এই প্রশ্ন উত্তর যেমন আপনারা দেওয়ার চেষ্টা করবেন, রাজনৈতিকভাবে চর্চা করবেন, আলোচনা করবেন। তার প্রেক্ষিতে আমরাও বিষয়গুলো উত্থাপন করেছি। আপনারা প্রত্যেকে জেনেছেন আজ রাজ্যপালকে চিঠি দিয়েছে গণমুক্তি পরিষদ, বামপন্থী ছাত্র যুব সংগঠন, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধেই মূলত চিঠিতে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তার পাশাপাশি মন্ত্রিসভা থেকে খারিজ করতে হবে, জেএমপির তরফে এই দাবি উত্থাপন করা হয়েছে। কোট অ্যান্ড কোট জাত ইস্যুতে রাজ্য বিধানসভায় যে আলোচনা হয়েছিল তার নিরিখে এই অবস্থান গণমুক্তি পরিষদ নিয়েছে, বামপন্থী ছাত্র যুব সংগঠন নিয়েছে। একেবারে দেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে তারা রাজ্যের এই বিষয়গুলো বা মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য তারা যেভাবে উপস্থাপন করেছেন রাষ্ট্রপতির দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলুন। মন্ত্রিসভায় বাজেট অধিবেশন, এটা দুর্ভাগ্য ত্রিপুরাবাসীর জন্য। আমরা মনে করি এই রতনলালকে মন্ত্রীতে মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত করে, কারণ এই দলের এই সরকারের যে দুর্নীতি বিরোধীরা করে যে আলোচনা করেছে, বিরোধীরা এই দুর্নীতি পুরো ধরে তুলবে। তার ফলে রতনলাল নাথ মুখ্যমন্ত্রীদের প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর রতনলাল নাথ আগে দেয়, সেই ক্ষমতা তার এখন পায়। যেটার উত্তর মুখ্যমন্ত্রী দিব সেটার উত্তর রতনবাবু দেন, যেটার উত্তর স্পিকার দিব যদি বিরোধীকে তাহলে স্পিকার হয় রুটিন রতনবাবু সময়। রতনবাবু কি? রতনবাবু যেমন জনগণের ভোটের প্রতিনিধি এবং যদিও জনগণের ভোটের প্রতিনিধি। রতনবাবু নিজের মানুষের লোকের দুর্ব্যবহার ব্যবহার করা যায়, নিজে ব্যবহার করে উপরন্ত ব্যবহার করে দুর্নীতি টাকার জন্য না। আর মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্বচ্ছতার প্রমাণ দেয়। তাই স্বচ্ছতা তো আমরা দেখলাম 2023 সালে অক্টোবর মাসে
এখন মোহাম্মদ শফিউদ্দিনে ওনার কাছে সিরাজদৌল্লার দিক থেকে জিজ্ঞাসা কাগজ দিয়েছে জমি মাতিয়া নিয়া এবং কোন দলের নাম করে না, কোন নেতার নাম দেয় না, বিশ্বকার দুইজন আধিকারিক। কিন্তু দেখা গেল পরের মাসের 12 তারিখের মধ্যে ডিএম বদলিয়ে গেল, আর তারা এই দুর্নীতিবাজের জড়িত তারা ওইখানে বাহাল রইল। আইনের সত্যতা কিনা, কিন্তু এই আজও এই রিপোর্টটা, এই কাগজ, এই চিঠির জবাব জনসমক্ষে প্রকাশ হয় না। এবং দেখা গেল এটা কোনো বিচার হয়, যদি মুখ্যমন্ত্রী সত্যতাকে প্রমাণ করতে হয়, ওই যে যে কাগজটা ছিল সেই কাগজের অনুপাতে তার সিবিআই তদন্তের হাতে দেওয়া দেওয়া উচিত। স্বচ্ছতা চাইলে তো স্বচ্ছতা না, কি স্বচ্ছতা প্রমাণ করাইব? কিন্তু একটা বিরোধী সৈন্য বিধানসভা অধিবেশন করা মানে এটা আমাদের রাজ্যের জনগণের দুর্ভাগ্য। এই ধরনের মন্ত্রিসভা হওয়ার পরে আমার কিন্তু আমাদের দুর্ভাগ্য। আপনাদের মাধ্যমে সেখানে এইরকম দলীয় কাজ সেখানে মর্যাদা না রাখুক বলেন না থাকুক না। এবং আজ দক্ষিণ ত্রিপুরা জেলায় বলতে পারেন সাব্রুমের উত্তর তৈসামা ভিলেজের জমাধন রোয়াজাপাড়ায় সেখানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বা জিতেন্দ্র চৌধুরী সম্পর্কে যে বক্তব্য রাখা হয়েছে পরিষদীয় বা সংসদীয় মন্ত্রীর তরফে, সেখানে তার পদত্যাগের দাবি করেছে ত্রিপুরী সমাজের নারায়ণ বীরেন্দ্র ত্রিপুরা ও ত্রিপুরা চুবুলাই বুথুর কেন্দ্রীয় কমিটির সভাপতি শচীন্দ্র ত্রিপুরা। বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী সম্পর্কে যে বক্তব্য রেখেছে তার নিরিখে আজ তারা সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন এবং তারা সাংবাদিক সম্মেলনে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। আমরা একবার তাদের বক্তব্য শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছিলাম কি ত্রিপুরা সরকার কি নেবে কি নেবে না এটা এতদিন ধরে পড়ে আছে না। আজ বাজেট অধিবেশন ছিল, মুখ্যমন্ত্রী কোনো কিছুই বলছে না, খালি উনি নতুন ডকুমেন্টের আপডেট দিচ্ছেন নেবে, কিন্তু যেটি পুরোনো পেন্ডিং রয়েছে ওটি উনি এখন অব্দি ক্লিয়ার করতে পারছেন না, আবার উনি নতুন করে নেবেন। এবং সাংবাদিক সম্মেলনে যে বিষয়গুলো উত্থাপন করেছে আমরা শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? কুমারতে বলছিলাম। হ্যাঁ, বলো। বিধানসভার যে বাজেট অধিবেশন চলছে বা ভাগ বিতরণ চলছে, এগুলি দেখুন বছরে একবার মানে বাজেট অধিবেশন হয়, সেটা এক বছরের জন্য রাজ্যের যে জনগণ এক বছরের আগামী দিশা রূপরেখা তৈরি করা হয়, কি উন্নয়নের জন্য কি করা হবে, কি বরাদ্দ হবে, কত টাকা হবে। কিন্তু সেদিনের ঘটনাতে দেখলাম মানে বাজেটটা হয়ে গেল এখন ওই বক্তব্য নিয়ে। ক্যাবিনেট মিনিস্টার একজন বিরোধী দল নেতা বলেছেন, ওনারা একজন বিরোধী দল নেতা, ক্যাবিনেট মিনিস্টার, বিধানসভার অধ্যক্ষ, ওনারা কিন্তু মানে টোটাল সম্পূর্ণ বিধানসভার মধ্যে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, মুখ্যমন্ত্রীর থেকেও প্রবীণ তারা। তো ঘটনা হলো প্রধান বিরোধী দল বামফ্রন্ট, ওনারা বিধানসভার ভিতরে থেকে তো প্রতিবাদ জানাতে পারে, জাতিগত বলছে এটা এটা অধ্যক্ষের বিষয়, স্পিকারের বিষয়। এটা স্পিকার মানে বিধানসভার ভিতরে স্পিকারই মানে সর্বোচ্চ পদাধিকারী, বাইরে কোনো আইন কানুন কিছু করতে পারবেন না, কেউ উনি বুঝবেন। কিন্তু ওনারা বের হয়ে গেল বাইরে প্রতিবাদ, এত সস্তা রাজনীতি তো চলে না। আজকে দেখলাম সুদীপ রায় বরং ওনারা আমাদের 3 জন বিধায়ক গোমতী দক্ষিণ জেলা থেকে বিশাল বড় ঘোটালা জমি কেলেঙ্কারি নিয়ে প্রেস কনফারেন্স করেছে, কিন্তু সেটা করার কথা ছিল জিতেন্দ্র চৌধুরী, উনি প্রধান বিরোধী দল, ক্যাবিনেট মিনিস্টার পর্যায়ের পদাধিকারী উনি। কিন্তু সুদীপ রায় বর্মন দেখলাম প্রধান বিরোধী দলের মানে কি বলবো দায়িত্ব পালন করছেন। তারপর উনি যে বিধানসভায় বলেছিলেন জিতেন চৌধুরী কোন মিনিস্টারের বাইরে কালকে না দেখলাম একটা মিডিয়াতে মিনিস্টার চ্যালেঞ্জ দিয়েছেন, যদি এরকম হয়ে থাকে উনি মিনিস্টার ছাড়বেন, রাজনীতিও ছাড়বেন। বলছেন যে সময় মতন
জিএসটি বা মানে আয়কর দিয়েছেন, এটার জন্য পুরস্কার বা মানে সম্মানিত হয়েছে। তো তাহলে আমি বলবো নিরপেক্ষভাবে, তাহলে তথ্য প্রমাণ ছাড়া একজন বিরোধী দল নেতা এরকম ভাবে বলে বিভ্রান্তি করা সঠিক নয়। বিধানসভা থেকে করা যায়। বাম আমলে বাম ফ্রন্ট সরকারের সময় তখন মনে হয় 7 জন না 6 জন বিধায়ক ছিল। তখন মানে শাসক দলের বামফ্রন্টের মানে কি বলবো বিরুদ্ধে প্রতিবাদ শুরু। সুদীপ রায় বর্মনা দেখলাম অধ্যক্ষের ন্যায়দণ্ড নিয়ে বিধানসভার ভিতরে দৌড় চক্কর করেছিলেন। এটা আপনারা দেখেছেন, রাজ্যবাসী দেশবাসী দেখেছিলেন। প্রতিবাদ তো এইভাবে করতে হবে, বিধানসভায় দাঁড়িয়ে থেকে করতে হয়। বিধানসভা থেকে বিধানসভার বাইরে ওনারা তো দেখলাম প্রতিদিন থেকে নাই। আজকে দেখলাম কোন টাউন হলে কোথায় 3 জন কি মহিলার নামে কি অনুষ্ঠান করছে। তাহলে কি হলো, জনগণ তো ভুক্তভোগী। তাহলে বামফ্রন্টের কোনো দুর্বলতা আছে কেন? 3 জন বিধায়ক শুধু কংগ্রেসের, ওনারা তো আসছেন যাচ্ছেন, ওনাদেরকে সময় দেওয়া হচ্ছে। ওনাদের তো দুর্বলতা কেন? ওনারা তো 10 জন 11 জন বিধায়ক আছে। দীর্ঘদিনের মানে ফুলগাওয়া রাজনীতিবিদ ওনারা। কি হয়েছে কথা বাক্য বিনিময়টা অন্য বিষয়, কিন্তু রাজ্যের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে বাজেট অধিবেশন, ওনারা তো থাকার প্রয়োজন। ওনাদের তো 11টা রাজ্যের 60টা বিধানসভা 10টা না 11টা এলাকার ওনারা প্রতিনিধিত্ব করে। এভাবে রাজনীতি করতে হলে অনেক কিছু থাক দিতে হয়। ওনারা ভাবছেন যে এগুলি প্রচার করলে জনগণ থেকে সহানুভূতি পেয়ে যাবেন, উপজাতি থেকে সহানুভূতি। রাজনীতিতে এগুলি হয় না। ওনারা তো যদি জাত মিল দিয়ে সংক্রান্ত কোন বিষয়ে বলে থাকেন, তো ওনারা তো ঠিক আমাদের কিছুদিন আগে বিধানসভায় বলছিলাম আজকে বিধানসভার ব্যাপার নিয়ে যেটা আপনারা আজ 3-4 দিন ধরে যে কি আলোড়ন সৃষ্টি হচ্ছে, বিরোধী দলের নেতারা তো বয়কট করলো বিধানসভা। আসলে কি এখানে আমরা সত্যি কথা কইতে গেলে, সরকারের কথা বলতে গেলে বামফ্রন্ট বিরোধী যে লোকটি ছিল 30% মতো লোক কংগ্রেসের, তারাই কিন্তু বামফ্রন্টকে সহ্য করতে পারে না। তার হেন বেন্ডাসন বলে কৌশলে তারা তাদের সঙ্গে ঝগড়া লাগতে চায়, ব্যবহার খারাপ করতে চায়। ব্যবহার খারাপ, ঝগড়া লাগন, বকাবকি কর, এইগুলি যে একচুয়ালি ছোট লোকের কাজ। একটা পবিত্র বিধানসভায় যে ধরনের ব্যবহার করতে পারে বিরোধী দল নেতার সঙ্গে, শুধু বামপন্থীকেই তারা এরকম ধরনের করছে। আমার মনে হয় এই ধরনের আর কোনো কারোর সাথে করবে আমার মনে টানে না। যেমন আজকে দেখলাম সুদীপ রায় বর্মন, তারা 3 জনে মিলে আজকে মোটামুটি অনেক কিছু কথা আলোচনা করলো, কিন্তু তাদের কথাগুলি মাত্র না। যদি এই কথাগুলি বামফ্রন্ট বলতো তখন জেলে বেগুনে জেলে উঠতো। কারণ কি ত্রিপুরায় কিন্তু বামফ্রন্টের কিন্তু এখনো সমর্থন কিন্তু মিনিমাম 40 থেকে 45% লোক আছে। হয়তো তারা প্রকাশ্যে দেখায় না, কিন্তু তারা কোনো একদিন কিন্তু সেই বামফ্রন্টের আবার ঘুরে আসবে, বামফ্রন্টের জনজোয়ার দেখাবে, যাতে বামফ্রন্ট উচ্চাবুরে না লাগতে পারে। তারা কিন্তু সেই কারণে এইরকম অন্যায়মূলক কাজগুলি করছে। ওই দেখেন না কোনো কোনো লোক যেমন মহিলা মানুষ বামফ্রন্টের কথাগুলি সুদীপ রায় বর্মন বলে, আর বামফ্রন্টের কথাগুলি বামফ্রন্ট কম কথা বলার মানুষ, জিতেন্দ্র চৌধুরী কম কথা বল, জিতেন্দ্র চৌধুরীর মতো কথা বলার মানুষ আছে কি করে যাচ্ছে? আমার তো মনে হয় নেই। যদিও পাহাড়ি হইতে পারে, পাহাড়ির মধ্যে যথেষ্ট জ্ঞানী গুণী লোক কিন্তু জিতেন্দ্র চৌধুরী। তাহলে জিতেন্দ্র চৌধুরী কিন্তু ছোটবারের শুধু একমাত্র কংগ্রেসী মানুষরা। কারণ এই যে বিজেপি বলে, বিজেপির লোক বলতে কিন্তু কংগ্রেস, তারা সবাই ভাবলো যে আসলো কংগ্রেসকে আবার একটু রাস্তা দেয়। যদি কংগ্রেস ঘুরে আসে হয়তো আমরা একটা আস্থার মধ্যে থাকতে পারবো। বাম যদি ঘুরে আসে, যেই কাজ আমরা করেছি হয়তো আমাদের মানে সব বোনাস হয়ে যাবে, যার জন্য বাম গোষ্ঠী ঘুরে আসার জন্য কোনো তারা রাস্তা দেবে না। সেই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে তারা কিন্তু আব্দুল রাস্তাঘাট আরম্ভ করে বিধানসভা অব্দি তারা সেই ধরনের ব্যবহারগুলি পরিচালনা করছে। ত্রিপুরা রাজ্যের মানুষ জানছেন, দেখছেন, বুঝছেন। কিন্তু আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে সচেতন মানুষগুলো আর একটু বোঝার উচিত যে কি চলছে ত্রিপুরা রাজ্যে। এইরকম যদি চলতে থাকে আমাদের সবার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে নিয়ে যাবে এই বিজেপি পক্ষে। এখন কংগ্রেসের তো জুতামল আপনারা দেখেছেন, কংগ্রেসের জুতামল কি ছিল, বামফ্রন্টের আমলে কি
কি না হয়েছে আপনারা একটু চোখটি করে তাকে দেখান। মানুষের মিথ্যাগুলি যদি আপনারা শুনেন, মিথ্যার ফাঁদে পড়ে যান, আপনাদের সেই কালো দিন কিন্তু আপনারা আবার ঘুরে পাবেন। আপনাদের ভবিষ্যৎ কিন্তু সেই রকম হবে। দেখেন না ভবিষ্যৎ জিনিসপত্রের দাম কি হারে বাড়ছে। ভবিষ্যৎ দেখেন না চাকরি বাকরি একেবারে প্রাইভেটাইজেশন করে দিয়েছে। দেখেন না ভবিষ্যৎ আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, বেকার যুবতীরা অন্ধকার, আপনাদের যে চলার মতো কোনো রাস্তা পাবেন না, কর্মচারীরা লিখে পাওনা পায় না। এই যে একটা বিশৃঙ্খলা বিজেপির আমলে, সেটা কিন্তু কংগ্রেসের, এইটার জন্য দায়ী কংগ্রেস। কারণ কংগ্রেসের লোক কিন্তু বিজেপিতে গিয়ে সেই বিজেপিকে আসছে। আমার মনে হয় ভারতবর্ষের বিজেপি আর ত্রিপুরার বিজেপি কিন্তু বেশ কমাচ্ছে। এই জিনিসটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু প্রত্যেকটি মানুষ বোঝা উচিত যে ভারতবর্ষের বিজেপিটা কি হালে চলছে আর ত্রিপুরাতে বিজেপিটা কি হালে চালাইছে। সেই হালটা যদি আপনারা সবাই সচেতন ভাবে না বুঝেন, তাইলে কিন্তু আপনাদের শান্তির দিন কিন্তু ঘুরে পাবেন না, হলপ করে বলতে পারি। আর এদিকে দেখেন ত্রিপুরা মোটার, তারাও কিন্তু আর একটা ক্রিমিনাল এর মতো রাজত্ব করতেছে। কারণ তারা এদিকে বলে ট্রাইবেলের জন্য রাজ্যভাগ, আর এদিকে বিজেপির সঙ্গে মিলেমিশে সরকার চালাচ্ছে। ওই টাকা, সব টাকা বলে আমার মনে হয় যারা ত্রিপুরা মোটার লোক, তারা সবাই মিলে টাকা খেয়ে গরিব জনসাধারণ। এই কিছুদিন আগে বিধানসভায় নমস্কার, কে বলছেন? মাননীয় রতনলাল অধিবেশনে বৈঠকের ডাক জিজ্ঞানের ক্ষমতা আসলে দেখেন, যেখানে আমাদের বড় থাকে না সেখানে না যাওয়াটাই ভালো। কারণ গণতন্ত্রে এই বিধানসভা স্থানে কথা বলার অধিকার সবাই থাকে, কিন্তু আসলে যে একটা বেশিরভাগী সরকারের যে মূল তারা এই যে মানে সংসদে, পবিত্র সংসদের মধ্যে যেভাবে নিয়ে কথাবার্তা বলে, আন্দোলন তুলে কথাবার্তা বলে, কিন্তু আসলে এটা গণতন্ত্রের মধ্যে সেটা পড়ে এনে সেটা আমরা আসলে জানি, আমরা তো সাধারণ মানুষ। সেটা আসলে বয়কট করার দরকার। কারণ বিরোধী শূন্য থাকা বাজেট পেশ করেছে, সেটা এটা সরকারের দুর্বলতা থেকে। কারণ তারা একটা তাদের দেখা দেখি কিন্তু নিচের লেভেলের এইসব ঘটনাগুলি ঘটে যাচ্ছে। কিন্তু না হলে কিন্তু তারা যদি তাদের গণতন্ত্র এবং আইন শপথ যেভাবে গ্রহণ করে, সংবিধানকে মেনে তোমার কথা থাকে, যদি সেইভাবে ত্রিপুরা রাজ্যে চলতো, কিন্তু তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোথাও অন্য জায়গাতে অশান্তি হওয়ার কথা ছিল না। কিন্তু তারা এইভাবে গুরুত্ব কথাবার্তা করে সারা ত্রিপুরা রাজ্যে একটা হিংসার ঘটনা ছড়িয়ে যাচ্ছে। কোথাও জাতপাত, কোথাও হিন্দু মুসলমান, কোথাও ট্রাইবেল বাঙালি, এইভাবে কিন্তু চলছে। কিন্তু তারা মনের ভিউটা কোথায় গিয়ে চলছে সেটা আসলে ত্রিপুরা মানুষ আপনার বুঝে গিয়েছে। কিন্তু ত্রিপুরায় যে একটা সাম্প্রতিক পরিবেশ বিধানসভার মধ্যে ছিল, আমরা তো আগে বিগত দিনে আমরা সংসদ অধিবেশন দেখেছি, কিন্তু আসলে এই ধরনের বিজেপি সরকার আশা করতে গিয়ে আমরা বিধানসভা অধিবেশন আমরাও দেখেছি, কিন্তু এই ধরনের বিধানসভা অধিবেশন আমরা কখনো ভাবতে পারিনি যে এইভাবে একটা মতন বা যে কোনো হোক, রতন বাবু হোক, যদি জিতের বাবু, যদি রতন বাবু যেটা জাত নিয়ে কথা বলতো সেটাকেও আমরা তীব্র বিরোধিতা করতাম। কিন্তু একটা জিতেন বাবুকে বলে যা কথা হচ্ছে সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাকে ব্যবস্থা গ্রহণ করুক। এবং অধ্যক্ষ রয়েছেন, কারণ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বাবু, সে তো এই ধরনের লোক, কারণ কর্মচারীকে বলে হাতি যদি ভেঙে দাও। কিন্তু আসলে গণতন্ত্র কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা আবেদন করবো ত্রিপুরার মাধ্যমে। আপনারা যে শপথ গ্রহণ করে বিধানসভায় ঢুকেছেন, সেই শপথকে আপনারা প্রাধান্য দিন এবং মানুষের যে অধিকার নিয়ে কথা বলার, মানুষের কাছে ভোট দিয়েছেন, মানুষের যে প্রতিশ্রুতি গুলা দিয়েছিলেন সেটিকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। কারণ মানুষ আপনাদেরকে বিধানসভা পাঠিয়েছে, কিন্তু আবার 2028 সালে নির্বাচন হবে, কিন্তু আবার বৈপ্লবী পার করতে হলে কিন্তু জনগণ, কারণ জনগণ ছাড়া কোথাও মানুষ কখনো কিছু করতে পারেনি। কারণ জনগণের শক্তি হলো সবচেয়ে বৃহত্তম শক্তি। কারণ এই শক্তির বিরুদ্ধে যদি জনগণ যদি খেপে যায়, তাহলে ত্রিপুরা রাজ্যের আপনারাও এই গ্রোথ কিছু করতে বাধ্য হন। কারণ আমরা অনেক দেখি পত্র পত্রিকার মাধ্যমে। আশা করি আপনারা আগামী দিন এই দিকে দৃষ্টিকে দেখে আগামী দিন শুধরে নেবেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ রতনবাবুর বিরুদ্ধে নেওয়ার দরকার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পিকার রয়েছেন, তারা ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেটাই আমরা আশাবাদী। কারণ বিরোধী দলের নেতা হিসেবে যে তার অধিকার, সেই অধিকারটা দিল না, সেটা আমার একটা দুর্বলতা দিক। কারণ রাজ্যের বিরোধী দল না থাকলে শাসক দলের কিন্তু বিরোধী দল থাকলে শাসক দলের সব দিক দিয়ে ভালো থাকে। কিন্তু তারা 2018 সাল নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বিরোধীরা যখন তাদের দাবি দেওয়ার ব্যক্তিত্ব কোথাও যদি কর্ম
কারণে কিন্তু যখন জনগণের স্বার্থের বিপক্ষে কথা বলে, যখন বামপন্থীরা যখন জনগণের স্বার্থে কথা বলে রাস্তায় নামে, তখন প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে। কিন্তু এরা আজকে নতুন কোনো ঘটনা নয়, এরা সেটা আগামী দিন মানুষ প্রত্যক্ষভাবে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু মানুষ সুখে দাঁড়াবে। কারণ সারা ত্রিপুরা জেলায়, সারা গ্রামে আনাচে কোনাচে সবাই বলছে কিন্তু রতন ভৌমিক, রতনলাল নাথ নেতাজি রতনলাল নাথ যে উক্তি, যে জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে যে কথা বলেছেন, সেটা অশোভনীয় এবং সেটা অন্যায়, কোনো জাত তুলে দেওয়াটা। আমাদের মূল কথা হচ্ছে বিজেপি সিপিএম কে তর্ক যুক্তিতে করতেই পারে, নমস্কার, কে সিপিএম বলছেন? বিজেপিকে। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো কথা বলুন। হ্যালো সিপিএম বিজেপিকে করতে পারে, এই জায়গাতে আমাদের কোনো নমস্কার, কে বিরোধিতা বলছেন? নেই। তারার মধ্যে আমি মজলিস করতে বলছি। হ্যাঁ, কথা বলুন। আসলে বিধানসভার এটা একটু দুঃখজনক ঘটনাই। সিনিয়র মিনিস্টার রতনলাল একটু বুঝেছেন না কথাগুলি, মনে ভালো প্রাইভেট বাংলাতে অনেক সময় সেন্টিমেন্ট করে এই জিনিসটা, এটা ইস্যুগুলো অনেক সময় অনেক কিছু হয়। এটা একটা আমার ব্যক্তিগত মতের কথা বলে আমার। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অনেকটি নিয়ে নিছে 2023 সালে সরকার গঠন হচ্ছে, 3 জন মন্ত্রী এখন মতো নিতে পারে না। আপনার মাধ্যমে এটা আমি জানাইতে চাই আর। কিন্তু যত তথ্য সব নিয়ে রাখছে, আগে দুর্যোগের আমলও তাই দেখলাম আমরা। 60-65 বছর বয়স, কিন্তু এই বয়সের আমল আমরা কোনো সময় এরকম দেখছি না। কিন্তু আসলে কিটা বলবো জানি, উন্নয়নের ব্যাপারে এত তথ্য নিয়ে একটা মন্ত্রী কিভাবে চালায় চলে। নমস্কার। তারার মধ্যে বিজেপি এবং সিপিএম মধ্যে যুক্তি তর্ক টকযোগ হতেই পারে। এখানে নমস্কার, কে আমাদের বলছেন? ত্রিপুরা সমাজ। নমস্কার, বলছি। কথা বলুন। দেখুন, এই যে বিধানসভা, এত সুন্দর বিধানসভায় আমার মনে হয় মানুষ এখানে গেলে মনের একটা পরিবর্তন আসবে, ভালো ভাব আসবে, মানুষের ভালোবাসতে শিখবে। এত সুন্দর বিধানসভা ত্রিপুরা রাজ্যে হয়েছে, আর এটা ভাবতে বাধ্য নেই, যদিও গত সরকারই করেছে। এইটা আমার মনে হয় রতন বাবুর এই ধরনের আচরণ করা উচিত না। কারণ উনি শিক্ষিত বৌদ্ধ মানুষ, উনি আইন সম্বন্ধেও জানেন, ওকালতিও করেছেন, কোর্টে আমি দেখেছি। এটা ঠিক হয়নি ওনার। কারণ এটা আমরা কিন্তু এখন আপনাদের সাহায্যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সরাসরি বিধানসভায় কে কি আলোচনা করছে সেগুলি দেখতে পারি। কারণ উন্নয়ন বামফ্রন্টকে কিন্তু আমি ভালোবাসি না। কারণ বামফ্রন্ট এর নেতা মন্ত্রীরা পেয়ারা সুন্দর না, বিশেষ করে নীরেন বাবু থেকে শুরু করে সবাই, কিন্তু তাদের কাজ সে পছন্দ করে। কারণ যে উন্নয়ন করেছে শুধু বামফ্রন্ট। এই যে দেখুন বিধানসভা, নাম ভবন, সচিবালয়, এগুলি কিন্তু বামফ্রন্টের আমলে তৈরি। তারপরে আইপিএম হাসপাতাল, যেটা নাকি ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল, এখানে আমি আরো দিন বলেছি বাবু এত বালু কোথায় ছিল, এত বালু, এত তালা বিল্ডিং। আমি একদিন চোখ দেখাতে গিয়েছিলাম, অবাক হয়ে যায়। জিবি হাসপাতাল, যেখানে সর্বগুপ্ত উঁচু ক্ষেত ছিল, সেখানে 5তলা 7তলা বিল্ডিং, অবাক লাগে। সারা ত্রিপুরায় উন্নয়ন, উড়ালপুর থেকে শুরু করে। আমি অনেকদিন বলেছি যে ত্রিপুরা রাজ্যের সরকারি অফিসগুলি মানুষের বাড়িতে ভাড়া ছিল। বামফ্রন্টের সিদ্ধান্ত যে না,
সরকারি অফিস, সরকারি বাড়িতে থাকবে, সরকারি জায়গায় থাকবে। কত সুন্দর ব্যবস্থা, উন্নয়ন কাজ করেছে এবং প্রতি বছর নিয়ম অনুযায়ী লোক নিয়োগ করেছে। ত্রিপুরা রাজ্যে আপনি জানেন, ত্রিপুরা রাজ্যে জলের ট্যাক্স বসানোর জন্য বামফ্রন্ট 1 বছর সময় লাগিয়েছে। শুধু উত্তর পূর্বাঞ্চলের সবগুলি রাজ্যে ট্যাক্স কিভাবে কার্যকারী করেছে এটার উপরে ভিত্তি করে খবর নেওয়ার জন্য সবচেয়ে কম ট্যাক্স যে রাজ্যে সেটা কার্যকর করেছে ত্রিপুরা। কাজে বামফ্রন্টের বিকল্প নেই। তারা যত আলোচনায় করুক, সে বিরুদ্ধে বিধানসভায় সাধু আলাপ করুক আর যাই করুক, বামফ্রন্টে। আমি বলেছি, আমি পেনশনে এসেছি, মুখ্যমন্ত্রী সচিবালয়ে একজন লোক নিয়োগ হয়নি 7 বছরে। একজন কর্মচারী এখন আছে, আর বাকি সব পেনশনে চলে গেছে। ত্রিপুরা সমাজ বা ত্রিপুরা সুপারিভূত বা ত্রিপুরা যে নারায়ণ পৌর কাউন্সিল, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তিটা হচ্ছে যে জিতেন চৌধুরীকে জাত নিয়ে যে কথা বলাটা, সেটা বড় অন্যায়। এবং এটা একটা বলছেন লাইভে আছেন? তারা একা একা কথা বলবে, তারা না থাকলে কামলেও কথা বলবো। আমি ফোন করেছি। অসভ্যতার মতো উনি একজন কংগ্রেস আমল বিরোধী দলনেতা হিসেবে ছিলেন অনেক বছর এবং এরপরে এখন বিজেপি গভর্নমেন্টে উনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার হয়ে কিভাবে একজন আরেকজনকে সম্মান না জানিয়ে জাত তুলে বলাটা, এটা এটা খুবই অন্যায়। ওনার কাছ থেকে আমরা এটা আশা করি না। আর জিতেন চৌধুরীকে জাত তুলে বলে উনি বেশি হয়েছেন তা নয়। জিতেন চৌধুরীর জাত চেনানোর কোনো দরকার পড়ে নাই। হ্যালো, কথা বলুন। নমস্কার। দেখো, সিপিএম বিগত 35 বছর যদি ত্রিপুরাকে শাসন না করত, তাহলে আজকে যেখানে দাঁড়িয়ে নতুন বিধানসভাতে দাঁড়িয়ে যেখানে জনজাতিদের উদ্দেশ্য করে যেভাবে গালাগালি বা জাতপাত নিয়ে যেভাবে কথা বলছেন, এই পবিত্র বিধানসভাতে এটাই আশাই করা যেত না। তো এটা এত ভয় কেন? আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম, বিনাশকারের বিপরীত বুদ্ধি, বিভিন্ন রকমের বুদ্ধি আছে। আর সবচেয়ে অবাকের কারণ হচ্ছে এই যে খানসা পার্টিরা যে 13 জন যে আছেন এখানে, তারা কি এটা প্রতিবাদ করা বা এটাকে দুঃখ প্রকাশ করার মতো কি তাদের এই মেন্টালের মধ্যে নেই নাকি? কি করে খানসা হলো চলে? তারা খানসাদের আদিবাসীদের বুথে তারা জিতে 13 জন এমএলএ এখানে বর্তমান এই জিতেন চৌধুরীকে যখন আমাদের রতনলাল নাথ বাবু যখন জাত নিয়ে কথা বললেন, তখন কি ওরা কি অন্ধ ছিল নাকি জানা ছিল নাকি? ওরা তো এটা বলতে পারতেন যে না, আপনি এটা বলাটা ঠিক হয়নি, আপনি এক্সকিউজ করেন, আপনি সরি এখানে করেন। তো এই সমস্ত পবিত্র বা আমাদের সংবিধানের যে পবিত্র জায়গাতে যদি এই সমস্ত সুশিক্ষিত ব্যক্তিরা যদি এই সমস্ত আচরণ করে, তাইলে আমাদের এই সংবিধানের আর এই যে গণতন্ত্রের যে সংবিধানের আমাদের যে ধারাগুলো আমাদের না খুললেই চলে, একদলীয় শাসন চালাইলেই চলে।
আর উনি কাকে এত দেখাচ্ছেন? মানুষকে দাবিয়ে রাখার এই সমস্ত কি? উনি এত গুন্ডা টাইপের? হ্যাঁ, উনি না সুশিক্ষিত, উনি একজন লয়ার, আইন সম্পর্কে উনি অজ্ঞ। তো এত মেজাজ কেন? হ্যাঁ, প্রায় 80-র কাছাকাছি ওনার এই বয়সের মধ্যে তাদের কাছ থেকে আমরা যারা ছাত্র, শিক্ষক, কর্মচারী আমরা কি শিখবো? এবং যারা নতুন করে বিধানসভাতে আগামীতে যখন বিধানসভাতে নতুন করে বিধায়ক হবেন, নেতা হবেন, তাদের আচরণ কি হবে? তাদের কাছ থেকে কি আশা করা যায়? ওরা তো শিক্ষিত করা বিভিন্ন ভাবে এটা সুন্দর আচরণ করে দেখানো দরকার। কারণ এই যে 40 লক্ষ মানুষের গার্জিয়ান, তারা তো সবকিছু এগুলো দেখার দরকার। তিনি যেভাবে আচরণ করছেন, যেমন একটা কি নড়াই, এটা তো হিটলারের থেকেও মারাত্মক ব্যাপার। জাতি উপজাতি, এই জাতি উপজাতির ব্যাপার নিয়ে 1980 সালের দাঙ্গা হলো, এটা ফুটপাতে বলা যায়। কিন্তু উনি একজন মন্ত্রগুপ্তি পাঠ করে বিধানসভায় বিধায়ক হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন। উনি কি করে এইভাবে? ঠিক আছে, উনি সিপিএম কে দেখতে পারেন না, কিন্তু উপজাতি বা জাতি কি হলো? জাতির পরিচয়, এই মিন্সটা কি? এটা জাতির পরিচয়। উনি কি যান? উনি কোথায় থেকে আছেন? এদিকে নতুন করে দাঙ্গা করার সৃষ্টির ইন্ধন যোগাচ্ছেন এই মিনিস্টার। পরে নাই, উপরন্ত মাননীয় মন্ত্রী রতনলাল নাথের নিজের জাতকেই সে পরিচয় দিয়েছে। নিজের যে তার ব্যবহার, তার আচার আচরণ যেভাবে করছে, এটা নিজের জাতটাকেই সে পরিচয় দিয়েছে এবং সে অহংকারী বোধ করছে। দ্বিতীয়ত কথা, এইটার কারণে তার পার্টির যে সুনাম নষ্ট হবে। যারা তার পার্টি করে বা বিজেপিরা যারা করেন, তারাও এটা গ্রহণ করবে না। কারণ তার এই ব্যবহারে পুরা একটা সমাজ ব্যবস্থার মধ্যে এইটা করেছে। আমরা ত্রিপুরা চুপলাই বুথু এবং নারায়ণপুর কাউন্সিল এটা তীব্রভাবে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। উনি তার এই যে কর্মকাণ্ডের জন্য নিঃশর্তভাবে ক্ষমা চান অথবা পদত্যাগ করেন, সেটা আমাদের আবেদন। আর তার এই শিশুসুলভ আচরণের জন্য যে তার পার্টিতে যারা সভ্য পার্টির লোক আছেন, তার এই ব্যবহারে অনেকে ক্ষুণ্ণ হয়েছেন। আমরা চাই তার এইটা সুস্থ বিচার হোক, এটা আমাদের আর আমরা ত্রিপুরা সমাজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা ত্রিপুরা সমাজ কোনো একটা নেতাকে শুধু আজকে জিতেন চৌধুরী বলে নয়, আজকে যদি রতনলাল কেউ যদি জাত তুলে কথা বলে, তাহলে আমরা তার তীব্র প্রতিবাদ করব। এবং জিতেন চৌধুরীকে যেহেতু বলেছে, আমরা ত্রিপুরা সমাজ আমরা খুবই দুঃখিত এবং ক্ষুণ্ণ হয়েছে এবং আমরা খুব প্রকাশ করছি আমাদের ত্রিপুরা সমাজ আমরা এটারে সহজ মনে মেনে নিতে পারবো না। 24/3/2025 ঘটে যাওয়া পবিত্র বিধানসভার ক্ষেত্রে যেটা আমরা দেখলাম বা লক্ষ্য করলাম যে বিভিন্ন চ্যানেল এবং পত্রপত্রিকায় আমাদের মাননীয় মন্ত্রী রতন নাথ বিধানসভা চলাকালীন আমাদের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীকে উনি জাতের পরিচয় দিয়েছেন, আঙ্গুল দেখিয়ে জোর গলায় চিল্লাচিল্লি করছেন। এটা আমরা ত্রিপুরা সমাজ যে আমরা এখানে 3.5 লক্ষ সারা ত্রিপুরা রাজ্যে আমরা ত্রিপুরা সম্প্রদায় আছি, আমরা এটা আশা করতে পারি না, আমরা এটা মানছি না, মানব না। এবং শুধু জিতেন চৌধুরীকে জাত বলে যে উনি বলছেন, আমাদের সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসা যেখানে আমরা 12.5 থেকে 13 লক্ষ আমরা রয়েছি, সবাইকে উনি অপমান করছেন। সুতরাং এটার জন্য আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অধ্যক্ষ যিনি বিধানসভার ভিতরে ছিলেন, ওনার কাছে আমাদের দাবি থাকবে, উনি জিতেন চৌধুরীর কাছে ক্ষমা চেতে হবে এবং
ওনাকে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে। এটা আমাদের ত্রিপুরা এবং ত্রিপুরা সমাজের বা আমাদের ত্রিপুরা চুবলাইবথ এবং নারায়ণ কুমাং কাউন্সিলের তরফ থেকে দাবি। এটা যদি না করে থাকে তাহলে কথাই বলে না, অন্যায় যে করে অন্যায় যে সহে সবাই সমান দোষী। অপমান করেছে বিধানসভা এই জাতের তো লোক আছে, প্রত্যেকটা ওনাদের গায়ে কি একটা লাগেনি যে আমাদের কিছু বললো পয়লা জাতি উপজাতি, ওনারা কোনো পদক্ষেপ নিয়ে কোনো ই করেনি বিধানসভা। ওনারা কি উপজাতি না, ওনারা তো এখন বলবো যে এমএলএ আছে তারা উপজাতি না, তারা অন্য কাজে একটা তো বলতো, একটা এমএলএ বলতো যে এইভাবে কথা বলা ঠিক না, এইভাবে কথা বলা ঠিক না। না যে কথাটা বলেছে এটা সারা শুধু বিজেপির মানে পায়ের শুধু তারা টাকা ছাড়া আর কিছু দিলেন, তাদেরকে টাকা দাও বা সবকিছু হোক, দিল্লি থেকে ভুবনেশ্বর যেতে হবে পাঁচ থাকছে কি আইতে না এসে প্রতিদিনে কোনোদিন হইয়া বলছেন কোনোদিনে বলছেন শুধু টাকা শুধু টাকা শুধু টাকা। এক একটা গাড়ি একজনের গাড়ি দেখুন একটা এমএলএ এমএলএ কয়টা গাড়ি আছে, কয়টা গাড়ি আছে মাঝে কোথা থেকে আসছে এই টাকা। দুই বছর পরে টাকা কোথা থেকে আসছে, এক একটা এমএলএ 3-4টা করে গাড়ি কোথা থেকে আসছে, বিজেপি দিচ্ছে, বসে থাকো চুপ করে থাকো কোনো কথা বলবে না, আশা আর কিছু না। সঠিকভাবে তো হয় বহু কিছু দেখতে আসবে। আমি বলবো যেভাবে কিভাবে পাচ্ছে আপনারা একটু জাগ্রত হন, অপমান করতে পারবেন না, একটু কষ্ট করে জাগ্রত হন। শুধু টিকা বললে হবে না, আপনার 4টা জায়গায় দিয়েছে এইটাকে একটু মান্যতা দিচ্ছে। আমি বলবো কিশোর মানিক্য বাহাদুরকে একটু ক্লিয়ার করেন, আপনার বাকি যাওয়া নিয়ে 7টা বছর থেকে নিয়ে বসে থাকেন, সেই বসে থাকেন, কিন্তু আজকে যে রতন লাভ কলোনি ঘরে ব্যাপারটা এখানে আপনারা আন্দোলন করবেন না। আমি বলবো করতে হবে, জনসাধারণ দেখছে, আপনাদের গ্রামেগঞ্জে মানুষ দেখছে, বিপুল লোক দেখছে, কি করছেন আপনারা আগামী দিনে আপনারা সমান দোষী। তো ওইখানে রতননাথ স্যার অনেক গণ্যমান্য এমএলএ মন্ত্রীরা রয়েছেন, ওটাকে তারা কেন সহ্য করলেন? পাশাপাশি আমাদের মন্ত্রী রয়েছেন ত্রিপুরা মোথার থেকে, মন্ত্রী রয়েছেন আমাদের আইপিএফ থেকে শুক্লাচরণ ওয়াতিয়া, এবং অনেক আমাদের ত্রিপুরা মন্ত্রী এমএলএ রয়েছেন, ওরা কেন প্রতিবাদ করলেন না এই যাত্রা? নমস্কার দাদা, বাজেট বয়কট করাটাই ভালো। বয়কট করলে কি বেশি কিছু তো করতে পারবো না, কিন্তু বাচ্চাটা মানুষের কাছে যাইবো, বিজেপির কার্যকলাপের যে কার্যকলাপ সেইটা মানুষের কাছে ভালোই যাইব বার্তা, এটা যাওয়া দরকার। কাজ কি সমস্যা আরম্ভ করছে বিজেপি আপনার কল্পনা করা যাবে। এই হলো 1 নম্বর, বাজেট বয়কট করা খুবই কংগ্রেস। আর তাছাড়া রতন বাবুর মধ্যে জানে না, কিছুদিন আগে উনি যে কমিউনিটি ওবিসি বা ধরেন সূর্য সম্প্রদায়, এই যে পার্টিটা, এই পার্টির যে বংশ পরাক্রমে যারা এই যাতে জাত পাতের পার্টি তারা করেছে, রতন বাবু জানে না কিভাবে অপমান ওনার স্বজাতির করা হইতেছে। আপনি কিছুদিন আগে রাষ্ট্রপতি চেয়ার দিল, উকিলের যাদব মন্ত্রিত্ব যাওয়ার পরে চেয়ারগুলি দিল, তো এইভাবে অপমান করে এই লোকগুলো, এই লোকগুলা লোভে লালতে আবার
সে নিজে অপমানিত সমাজ বংশ পরাক্রমে 3-4 হাজার বছর যাবত বংশ পরাক্রমে অপমানিত পায় সেই জাতের কষ্ট। আচ্ছা, এই লোকে আবার অন্য জাতি মানে কথা বলে অপমান করে, তো আপনি ভাবতে পারেন ভারতবর্ষের পরিণাম তারা কোন দিকে নিতেছে লোকে মানুষে। একটা সরল বেসরল মানুষ, বেসরল নাম দিয়ে বুঝতে পারে না। আপনি জানেন সূর্য সম্বন্ধে আজকে ত্রিপুরাতে হয়তো বিজেপি সাহস পাইত না, বিজেপি না হলে ত্রিপুরাতে রতন আছে 13 দিয়া। তো এইগুলি বোঝার দরকার আছে। কথা তো মানে কত 50 টাকা এই সমাজের 2 পয়সার মূল্য নাই, তবে সমাজের 2 পয়সা কাজ করবো না। হাজার হাজার কোটি টাকা মালিক উঠে ঠিকই তার বাড়িতে ভালো একটা গরু বুক গেলে তাও খাওয়াইতে না। তো এই সমস্ত লোক মানে সুযোগে নেতা হয়ে গেছে। এরা একজন বিদ্যার প্রতি থাকবে যাত্রীকে গাড়ি এরা করবো, কারণ এরা যে করাইতেছে নিজে অপমানিত সমাজ, অন্যের অপমানিত আবার প্রকাশ করে ফেলতেছে। বিজেপির দীক্ষা জানান দরকার। এটা রাজ্য ব্রাহ্মণের পার্টি, এরা এই সমস্ত করবো, রাজ্য ঢুকাবো এবং লাস্টে বিশৃঙ্খল সৃষ্টি একটা হইব। দেখেন পরিণাম কি হয় আস্তে আস্তে সব বুঝাইতেছে তাদের অত্যাচার। একদিকে তার সন্ত্রাস, একদিকে তার জাতিগত বিশৃঙ্খল, ধর্মগত বিশৃঙ্খল, এই সমস্ত করার লেগে তারা ক্ষমতাতে দিচ্ছে। তারা আগে 3000 বছর আগে 1.5 আগে খুঁজে সাজা লাগছে, বিকাশ করা পারে লাগবো। তো বিজেপি আসাতে মানুষের চোখ খুঁজতে সব জানতেছে ইতিহাস। আমরা যাচ্ছি বিজেপি না গিয়ে ইতিহাসকে আমরা জানতে পারলাম বললে, কারণ কন্টিনিউ আমরা এই চর্চাগুলি করতেছি, তাদের ইতিহাসগুলি আমরা গাঁটাচ্ছি, ইতিহাস জানাইতেছি, মানুষের কানে পৌঁছাইতেছি। কাজে তাদেরকে আমাদের চিন্তা ভাবনা আছে, সেইটাই বলার। নমস্কার দাদা। আমি চাই সমস্ত ত্রিপ্রাসা, সমস্ত এই যে 12.5 থেকে 13 লক্ষ ত্রিপ্রাসাদের অনুরোধ করব, এসব বিষয়ে প্রতিবাদ করুন। আপনারা রতনাথের বিরুদ্ধে অ্যাকশন আপনারা নিন, এটা মেনে নেওয়া যায় না। আমরা এটা এই যে যদি এই সপ্তাহের মধ্যে উনি যদি জিতেন চৌধুরীকে ক্ষমা না চান, তাহলে আমরা সামনে আমরা যে 3.5 লক্ষ আমরা যে ত্রিপুরা আছি, আমরা এটা বৃহত্তর আন্দোলনে নেমার আমরা আহ্বান রাখছি। সমস্ত ত্রিপ্রাসাদের আসুক তারাও, এবং 19টা জনজাতি আমরা যারা আছি সব হাদাকে আমি আহ্বান করছি, আমাদের সঙ্গে আপনারাও হাত মিলান এটার অ্যাকশন নিতে হবে। বাজেট সম্পর্ক জানতে হবে, সেই বিষয়টা কিন্তু এখন পড়াশোনার কারণে বুঝতে পারছেন যে বাজেটটা কি। আমরা যে কোনো বাজেট, যে কোনো দেশেই হোক রাজ্যেরই হোক, একটা বছরের জন্য তার সুনির্দিষ্ট যে অর্থনৈতিক পরিকল্পনা, আদায়, তার আয় ও ব্যয়ের একটা সুস্পষ্ট রূপরেখা, এটা হচ্ছে বাজেট। তাছাড়া বাজেট শুধু বাজেট হলে হবে না, তার একটা বাজেটে নির্দেশিত হয় নাগরিকের কল্যাণের বিভিন্ন সেক্টরে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়ন এবং সামাজিক কল্যাণে তার ব্যয় বরাদ্দের বিষয় সমূহ, যেটা এইবারের বাজেটে আমরা সেটা দেখতে পেলাম। এবং আমি আশা করি যে আগামী বছর আরো সুন্দর বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী সেটা পেশ করবেন। এবং বোঝা যায় মর্নিং শোটাতে এবার কিন্তু বোঝা যায় চিফ অফ দ্য আইনপা এবার যেভাবে পরিশ্রম করে করেছেন, এর আগের বছরও উনি করেছেন, কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে মানে সবসময় ভালো 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 সেটাই দেখা যাচ্ছে। এবারের বাজেটের কয়েকটা খুব ইম্পর্টেন্ট দিক যেটা আমি পড়লাম এবং বুঝলাম, সেটা হচ্ছে এটার উপর প্রাধান্য দেওয়া হচ্ছে রিসোর্স এলোকেশন। রিসোর্স এলোকেশন অর্থাৎ সম্পদ বন্টন। আমার কাছে টাকা আছে কিন্তু প্রপারলি তার ডিস্ট্রিবিউশন ডিফারেন্ট ডিপার্টমেন্টকে দেওয়া, বিভিন্ন স্কিমে দেওয়া, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। যাতে করে স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, সামাজিক পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে, সেটাকে বলে রিসোর্স অ্যালোকেশন। এটাও কিন্তু তার মানে কায়দা জানা উচিত। তার জন্য কিন্তু এক্সপার্টাইজ কিন্তু সেইভাবে না ইউজ করা যায়, তাহলে কিন্তু বাজেটে সম্পূর্ণতা আসে না।
ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃত্তি। আমি বাজেট করলাম কিন্তু আগামী বছর দেখা গেল আমি ব্যাংক ক্যাপ্টিভ হয়েছি ওই শ্রীলঙ্কার মতো, তাহলে তো লাভ হবে। এমন একটা জিনিস করতে হবে যাতে আগামী দিন তার ইকোনমিক যে গ্রোথ সেটা যেন বাড়ে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। জিএসডিপি বা গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা পার ক্যাপিটা ইনকাম, সেটা বলছিলেন না, আমি জোর অনেক সময় যাই হোক। তো এই যে পার ক্যাপিটা ইনকাম বা জিএসটি, সেটা যখন দেখা যায় অনেকটা ইনক্রিজ হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বাজেট প্রপারলি যাচ্ছে। আরেকটা বিষয়, 6টা বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট, বাজেটে যে সামাজিক কর্মসূচি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পরিকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার, তার উপরও কিন্তু এবারে বাজেটে জোর দেওয়া হয়েছে। ফিসক্যাল রেসপন্সিবিলিটি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি ফিসক্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা বাড়িতেও কিন্তু আমাদের ঘরেও যদি ফিনান্সিয়াল যদি ডিসিপ্লিন না থাকে, তাহলে এই বাজেট কোনো অবস্থায় আমরা সামনে দিয়ে কিন্তু দিতে পারবো না। সেটা এবারের বাজেটে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ যে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য, সেটা কিন্তু রাখতে হবে। আমি আয় করলাম আর ব্যয় করলাম বেশি, তাহলে হবে না। 100 টাকা আয় করে আমি যদি 200 টাকা আমি ব্যয় করি, সেটাকে অত্যন্ত সুন্দরভাবে এবারে বাজেটে আমরা দেখলাম। সেটাই বলে ফিনান্সিয়াল ডিসিপ্লিন, সেটা আমরা দেখতে পেয়েছি। বলেছিলাম যারা চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর, যারা সান অফ আর্মি বা সিআরপিএফ পার্সোনাল, তাদের জন্য একটা প্রকল্প চালু করা হয়েছে। তার জন্য এই বাজেটে প্রায় 2,40,00,000 টাকা রাখা হয়েছে। গণমুক্তি পরিষদ রাজ্যপালকে চিঠি দিয়ে রাজ্য মন্ত্রিসভা থেকে মন্ত্রী রতনলাল নাথকে অপসারণের দাবি করেছেন। তার পাশাপাশি ভারতের ছাত্র ফেডারেশন, ভারত উপজাতি ছাত্র ইউনিয়ন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, 4টি সংগঠনের তরফে রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে সেই ঘটনা উল্লেখ করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানিয়েছেন। সেদিক থেকে এই বিষয় নিয়ে আগামী দিনে কি চর্চা হবে, জাত ইস্যুতে, কোটানকোট জাত ইস্যুতে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার পাশাপাশি পরবর্তী সময়ে রাজনৈতিক সমীকরণে এই ইস্যুতে কতটা মাঠ গরম করতে পারে সিপিআইএম, সেটা সময় বলবে। আপনারা দেখতে থাকুন বিবি 24। এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।